স্বাগতম ভিডিওর পার্ট 2 তে। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে হাবু সাপ থেকে জাপান নিজের দেশকে মুক্ত করে। হাবু সাপ কোবরা পরিবারের অন্তর্গত, অর্থাৎ এদের মধ্যে সেই বিষ থাকে যা কোবরাদের মধ্যেও থাকে। তাই হাবু সাপ যদি বেজিকে কামড় দেয় তবু তার কিছুই হবে না এবং তারা খুব সহজেই হাবু সাপকে মেরে ফেলবে। এছাড়াও বেজির তৃতীয় বড় গুণ হলো তারা কেবল সাপকে খাদ্য হিসেবেই ব্যবহার করে না, সাপকে মারতেও অনেক পছন্দ করে। তাই বেজির এই গুণাগুণ দেখে জাপান মনে করেছিল হয়তো হাবু সাপের সফল সমাধান খুঁজে বের করেছে। জাপান এই পরিকল্পনায় কিছুটা সফল হয়েছিল ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। কেন জানেন? কারণ হাবু সাপ একটি নকটার্নাল স্নেক, অর্থাৎ নিশাচর সাপ। নকটার্নাল প্রাণীর কথা যদি বলা হয় তাহলে এরা সেই প্রাণী যারা কেবল শিকার করতে রাত্রেই বের হয়। অন্যদিকে বেজি কেবল দিনের বেলায় শিকার করে এবং রাতে নিজ নিজ গর্তে লুকিয়ে থাকে, যার কারণে বেজির সাথে সাপের মুখোমুখি হতোই না। মাঝে মাঝে হাবু সাপ দিনের বেলাও বের হতো, যেমন ক্ষুধার্ত থাকলে আর বৃষ্টি হলে, আর এরপর তারা বেজি শিকারে পরিণত হতো। তবে এই মিশন অতটা সফল হয়নি যতটা জাপান সরকার ভেবেছিল, কিন্তু জাপানের মানুষ জানতো না এই মিশনে সাইড ইফেক্টও তাদের দেখতে হবে। আর এই সাইড ইফেক্ট এমন পরিমাণে হবে যা তারা সামলাতেই পারবে না। কারণ দিনের বেলা যখন বেজি তার খাবার খুঁজে পেত না, তখন তারা জাপানের আমামি ওসিমা আইল্যান্ডের বিরল প্রজাতির ছোট খরগোশের উপর আক্রমণ শুরু করে, যাকে আমামি ওসিমা আইল্যান্ড খরগোশ বলা হতো। কারণ এই খরগোশটি কেবল এই দ্বীপেই পাওয়া যেত, যদিও একসময় এই খরগোশটি এশিয়া মহাদেশেও পাওয়া যেত। আর এখন এটি মাত্র জাপানের 2টি দ্বীপেই পাওয়া যায়, যার মধ্যে প্রথমটি হলো আমামি ওসিমা আইল্যান্ড আর দ্বিতীয়টি হলো নওসিমা আইল্যান্ড। তাই তো ইউনেস্কো এটিকে বিরল প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। শুধুমাত্র খরগোশই নয়, তারা অন্যান্য পশু পাখিকেও বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কেননা এই বেজিগুলো গাছে উঠে পাখির বাসা থেকে ডিম পর্যন্ত চুরি করে খেত, যার ফলে পাখির সংখ্যা দিনে দিনে কমতে শুরু করেছিল। সেই সাথে তারা কৃষকদের ফসলও ক্ষতি করতে শুরু করেছিল। সংক্ষেপে বলতে গেলে সাপের চেয়েও বেশি স্থানীয় প্রাণীদের শিকার করতে শুরু করেছিল, যার ফলে ছোট পাখি, পোকামাকড় এবং বনের পশুরা বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। তাই এখন বলা চলে বেজি এক নতুন শিকারী হয়ে উঠেছিল। কারণে জাপানের অলিগলিতে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। একসময় যারা সাপ দেখে ভয় করত, এখন তারা বেজি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। অর্থাৎ আপনি বলতে পারেন জাপান যে উদ্দেশ্য নিয়ে বেজি নিয়ে এসেছিল তা তো পূরণ হয়নি, উল্টো এর সাইড ইফেক্ট বেশি দেখা গিয়েছিল এবং তাদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। যেমন ধরুন, জাপানের আমামি ওসিমা আইল্যান্ডে মাত্র 1000 বেজি ছাড়া হয়েছিল, কিন্তু 20 বছরে তাদের সংখ্যা 1 লাখেরও বেশি হয়ে গিয়েছিল। এরা জাপানের মৌলিক জীবনে মারাত্মক ক্ষতি করছিল, যার কারণে জাপান সরকার খুবই চিন্তিত হয়ে পড়েছিল। একসময় তো এমন মনে হচ্ছিল এই বেজিরা জাপানের মৌলিক জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করেই ছাড়বে। এরপর জাপান সরকার বেজিগুলোকে ধরার জন্য একটা অভিযান শুরু করে, যা খুব কঠিন হতে যাচ্ছিল। কারণ বেজি ছোট ও দ্রুত চলাচল করা প্রাণী, তাদের ধরা মোটেও সহজ নয়। তাই জাপান সরকার এমন কিছু চিন্তা করে যাতে বেজিগুলোকে খুব সহজেই ধরা যেতে পারে। আর এসবের জন্য তারা সাহায্য নেয় মডার্ন টেকনোলজির। আসলে যেসব এলাকায় বেজিদের অত্যাধিক আক্রমণ ছিল সেই সব এলাকায় তারা ক্যামেরা স্থাপন করে। সর্বপ্রথম সেই ক্যামেরাগুলোর সাহায্যে বেজিদের চলাচলের একটা ধারণা নেওয়া হয় যে তারা কোন সময় কোন পথ দিয়ে বেশি বাইরে বের হয়। এরপর বেজিগুলোকে ধরার জন্য কিছু বিশেষ খাঁচা স্থাপন করা হয় এবং যেসব এলাকায় বেজি অত্যাধিক বেড়ে গিয়েছিল সেই সব এলাকায় তাদের প্রিয় খাদ্যে বিষ মিশিয়ে রাখা হয়, যাতে সেগুলো খেয়ে তারা মারা যায়। তাদের এই অভিযানে কিছু কুকুরকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদেরকে বেজি খুঁজে বের করার স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছিল, যাতে তারা তাদের ঘ্রাণ শক্তি ব্যবহার করে মানুষকে তাদের গর্ত পর্যন্ত পৌঁছে দেয়। ধীরে ধীরে বেজি পরিষ্কার অভিযান সফল হতে শুরু করে। প্রতি বছর হাজার হাজার বেজি ধরা পড়তে শুরু করে এবং 18 বছরের মধ্যে জাপান সরকার তাদের দেশ থেকে সম্পূর্ণরূপে বেজি পরিষ্কার করে শেষ করে ফেলে। এখন জাপানের আমামি ওসিমা আইল্যান্ডে একটি বেজিও নেই। 2018 সাল পর্যন্ত বেজির সমস্যা পুরোপুরি সমাপ্ত হয়ে গিয়েছিল। যদিও এখন জাপানের আমামি ওসিমা আইল্যান্ড সম্পূর্ণরূপে বেজিমুক্ত ছিল, তারপরেও বেজির কারণে জাপান যে আতঙ্কের মুখোমুখি হয়েছিল তার ভয় এখনও তাদের মনে রয়েই গেছে। এরপর জাপান সরকার হাবু সাপ ধরার জন্য একটি অভিযান চালায়।
এবং কিছু এলাকায় হাবু সাপ ধরার জন্য পুরস্কার দিতেও শুরু করে। সেই সাথে মানুষকে সচেতন করতেও শুরু করে এবং হাবুর বিষ মোকাবিলার জন্য অ্যান্টিভেনামও তৈরি করে। এখনও হাবু সাপ জাপানে উপস্থিত রয়েছে, কিন্তু এটি আগের মতো আর অতটা বিপজ্জনক নয়। বৈজ্ঞানিক ব্যবস্থা এবং সরকারি প্রচেষ্টা এবং জনসচেতনতার মাধ্যমে এই সমস্যাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাহলে দেখলেন তো প্রকৃতি কতটা শক্তিশালী। এর থেকে স্পষ্ট হয়ে যায়, মানুষ যতটাই বুদ্ধিমান হোক না কেন, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কখনোই জিততে পারবে না। কারণ প্রকৃতি জানতো জাপান বেজির জন্য তৈরি হয়নি, যার কারণে সেখানে প্রাকৃতিকভাবে বেজি পাওয়া যায় না। কিন্তু জাপান প্রকৃতির সিদ্ধান্ত পরিবর্তন করতে চেয়েছিল, আর তারপর কি হলো তা তো আপনারা দেখলেন। তো এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।